গুড মর্নিং। সকাল সকাল সানরাইজটা কেমন দেখলেন বলুন। আজকের ব্লগের শুরুটা ওই জন্য সানরাইজ দিয়েই করেছিলাম। আমরা ভোরবেলা উঠেছিলাম, উঠে সানরাইজ ক্যাপচার করবো বলে অন্ধকার থাকতে থাকতে রুম থেকে বেরিয়েছিলাম। যদিও রুম থেকে বেরিয়েছিলাম মানে আমরা যেখানে আছি সেখান থেকে 10 পা হাঁটলেই সানরাইজ পয়েন্ট বা সানসেট পয়েন্ট, এই দুটোই কিন্তু কৌশানীর একই জায়গায়। আর এই কারণেই কৌশানীর অনাসক্তি আশ্রমের থাকার এত ডিম্যান্ড। যদিও অফসে দিন, আজকে আমরা আর 4-5টা স্কুলের বাচ্চা ছাড়া আর তাদের দুজন ম্যাডাম ছাড়া আর কেউ নেই। যাই হোক, এবার ফ্রেশ হয়ে নিই। আজকে কিন্তু সেই কালকে যেটা বলেছিলাম যে একটা নতুন ট্রেক থাকবে যেটা বাঙালি ইউটিউবার কভার করেনি, তো তার জন্য রেডি হতে হবে। কৌশানীর অনাসক্তি আশ্রমেই আজকেও ব্রেকফাস্ট করে নিয়েছি। আজ কিন্তু আমরা যাব পাণ্ডবখলি, একটা নতুন এক্সাইটিং ট্রেক। এই জায়গাটা সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড পার্ট অফ উত্তরাঞ্চল, সেরকমভাবে ট্যুরিস্ট যায় না পাণ্ডবখলিতে, মানে বাঙালি পর্যটক তো সেরকমভাবে যায়ই না। তো পাণ্ডবখলিতে একটা ট্রেক হয় 5 কিলোমিটারে, তো এই ট্রেকটা আজকে আমরা করব। আর ওটা নাকি ট্রেকের ফিলিংস নাকি মারাত্মক, রাস্তার সৌন্দর্য এত ভালো এত ভালো, এরকম ট্রেক নাকি ইন্ডিয়াতে নাকি খুব কমই আছে, যেটা এখানকার স্থানীয় মানুষদের বক্তব্য। তো ডেলি বেসিসে আমরা যখন মনোজের সঙ্গে কন্ট্যাক্ট করি তখন কিন্তু মনোজ বলেছিল আজ আর কাল এই দুটো দিন মনোজ আমাদের সঙ্গে থাকবে না। তার কারণ ওর কাউকে একটা কমিটমেন্ট করা আছে, সেই কারণে ও কমিটমেন্ট মিস করতে চায় না বলে ও প্রথমেই বলে দিয়েছিল। ও বলেছিল অন্য একটা গাড়ি দিয়ে দেবে, তো সেই গাড়িও এসে গেছে। आपका नाम क्या है? नाम भुवन। भुवन है। हाँ जी। अच्छा, आप हम लोगों को यहाँ से पांडवखुली लेके जाएंगे, फिर पांडवखुली से रात को हम लोग कहाँ रुकेंगे? रात को दोराट में रुकेंगे। धौलाट में रुकेंगे। फिर आप हम लोगों को कल रानीखेत घुमा के साइट सीन करा के भीमताल ड्रॉप कर देंगे। ठीक ठीक, बहुत शुक्रिया। তো এই হচ্ছে আমাদের আজ আর কালের প্রোগ্রাম, এটা তো আপনাদেরকে বলেই দিলাম। যাই হোক, এখান থেকে পাণ্ডবখলি মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগে কৌশানী থেকে, তো সেই জন্য বেলা অলরেডি হয়ে যাবে। তো চলুন এগোই। আমরা ভুবন ভাইয়ের গাড়ি করে গান্ধী আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এই মুহূর্তে সকাল 8:52। আমরা কৌশানীর অনাসক্তি আশ্রম থেকে বেরিয়ে পড়লাম। তো সোমেশ্বরে একটা সোমনাথ মহাদেবের মন্দির আছে, মনোজ বলে গেছে ওটাও আমাদের দেখিয়ে দিতে। তো আমরা এখন সোমেশ্বরের দিকে এগোচ্ছি। এখান থেকে সোমেশ্বরের দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। মানে গিয়ে মহাদেবের মন্দির দর্শন করি। কৌশানীর আবহাওয়া সেদিন ছিল একদম রোদ ঝলমলে। আমরা মোটামুটি 35 মিনিট গাড়িতে চলে পৌঁছে গেলাম সোমেশ্বরে। কৌশানী থেকে পথ চলা চালু করে 12 কিলোমিটার পথ অতিক্রান্ত আমরা এসে পৌঁছেছি সোমেশ্বরে। আর এখানে কিন্তু আমরা সোমনাথ মহাদেবের মন্দির দর্শন করব। তো চলুন দর্শনটা করে নিই। এই হচ্ছে রাস্তা, এদিক দিয়ে এগোতে হবে। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের আলমোড়া জেলার কৌশানী থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত সোমেশ্বর উপত্যকা তার শান্ত পরিবেশ, পাইনের বনানী এবং হিমালয়ের অপরূপ দৃশ্যের জন্য বহুলাংশে পরিচিত। চাঁদ বংশীয় রাজা সোমচাঁদ এই মন্দির নির্মাণ করেন। এখানে প্রকৃতির শান্ত আলিঙ্গনের মাঝে ভক্তরা মহাদেবের কাছে প্রার্থনা করতে উপস্থিত হন। এই মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি প্রাচীন শিলাখোদিত তীর্থস্থান। উত্তরাখণ্ড আর হিমাচল এই দুই জায়গাতেই মন্দিরের একটা স্পেশালিটি থাকে, সেটা হচ্ছে মন্দিরের চূড়াটা। তো চলুন এবার মন্দির দর্শন তো হলো, মহাদেবের কাছে আমাদের যা প্রার্থনা ছিল তা আমরা জানিয়েছি, এবারে বেরোনো যাক। সোমেশ্বরে সোমনাথ মহাদেবের মন্দির দর্শন করে সোমেশ্বর বাজারকে পিছনে ফেলে আবার পথ চলা শুরু হলো। এবারে আমাদের পথের সাথী হলো কোশি নদী।
সোমনাথ মহাদেবের মন্দিরে মিনিট 15 সময় কাটিয়ে আবার এগোলাম পাণ্ডবখোলের দিকে। সোমেশ্বর কিন্তু জায়গাটা একটা ছোট্ট জনপদ, বেশ ভালো লাগবে। মানে যদি নির্জনতা পছন্দ হয় তাহলে কিন্তু কৌশানী থেকেও সোমেশ্বর আরও বেশি ভালো লাগবে। খানিকটা পথ চলে পৌঁছালাম একটা সুন্দর ভ্যালিতে। ভ্যালির সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমরা ভুবন ভাইকে খানিকক্ষণের জন্য দাঁড়াতে বললাম। সোমেশ্বর থেকে পাণ্ডবখোলি যাওয়ার রাস্তায় লোদ বলে একটা গ্রাম পড়ে। তো গ্রামটা একদম পাহাড়ের ভ্যালিতে, ভীষণ ভালো লাগছিল। তো আমরা বললাম যে একটুখানি দাঁড়াই, জায়গাটা একটু ঘুরে দেখি। তো সে কারণে ও একটা মন্দিরের সামনে দাঁড় করলো, বললো ইহা পে এক মন্দির হয়, ওই পে চালিয়ে ওই রুকতে হ্যাঁ। তো এইটা হচ্ছে এখানকার গোলু দেবতার মন্দির। চলুন একটু জায়গাটা দেখে নিই। গোলু দেবতার মন্দিরের চারপাশের পরিবেশটা অসাধারণ। ছোট্ট পাহাড়ি গ্রামের এই গোলু দেবতার মন্দিরে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম জানিয়ে আবার পথ চলা শুরু হলো। আমরা প্রথমে ভেবেছিলাম পাবলিক ট্রান্সপোর্টে ঘুরবো, কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ঘুরলে কিন্তু এইভাবে ঘোরা সম্ভব হতো না। আর পাবলিক ট্রান্সপোর্ট সব জায়গাতে অ্যাভেলেবেল নেই, এটাও কিন্তু এখানকার একটা বড় সমস্যা। যাই হোক, লোদ থেকে বেরিয়ে আবার পাণ্ডবখোলের দিকে আমরা এখন এগোচ্ছি। ঘড়িতে এই মুহূর্তে সকাল 11:24, পৌঁছে গেছি কুকুচিনা গ্রামে। আর এখান থেকে পাণ্ডবখোলি হচ্ছে 3 কিলোমিটার ট্রেক করে যেতে হবে, যেখানে পাণ্ডবেরা তাদের অজ্ঞাতবাসের সময় কাটিয়েছিলেন। তো চলুন এই পেছন দিক দিয়ে হচ্ছে রাস্তা, এগোই। এবারে পাণ্ডবখোলির পথে পথ চলা শুরু হলো। ট্রেকের শুরুতেই হিমালয়ের অনন্য সুন্দর প্রাকৃতিক শোভা আমাদেরকে মোহিত করে দিয়েছিল। খানিকক্ষণ চুপ করে প্রকৃতির এই নির্জনতাকে উপভোগ করলাম। চন্দনদাস স্মার্ট ওয়াচ থাকাতে আমাদের কিন্তু একটা সুবিধা হয়েছে, আমরা এক্স্যাক্ট কত কিলোমিটার করে হাঁটতে হচ্ছে সেটা বুঝতে পারছি। যেমন নয়না পিক বা চায়না পিক সবাই বলে 3 কিলোমিটার, কিন্তু চন্দনদাস স্মার্ট ওয়াচে বেরোলো ওটা 3.6 কিলোমিটার। কালকে যে ট্রেকটা করি, আগের দিনের ব্লগে যে ট্রেকটা দেখিয়েছি মানে রুদ্রহারি ওয়াটারফলস, ওটা সবাই বলে 1.5 কিলোমিটার, ওটা কিন্তু 1.75 কিলোমিটার। এবার এইটা সবাই বলছে 3 কিলোমিটার। তো দেখি স্মার্ট ওয়াচে সেট করে কতটা অ্যাকচুয়ালি হাঁটা হয়। তবে রাস্তা কিন্তু এখনও অবধি ভালো, তবে শুরুর ভালোকে তো ধরে লাভ নেই, পরে কি আছে সেটাই দেখার বিষয়। চলুন এগোই এই রাস্তা দিয়ে। পাহাড়ের কোলে রোদ আর ছায়া এর মাঝে খেলা চলছে, তার মাঝখান থেকে হেঁটে যাওয়া। আর জঙ্গলের একটা নিজস্ব আওয়াজ, সব শুনতে শুনতে কিন্তু আশা করি খুব একটা কষ্ট হবে না। দেখা যাক চড়াইটা কীরকম আছে শেষে। আবার শুরু হলো পথ চলা। প্রথমের দিকে বেশ খানিকটা রাস্তা আরামদায়ক এবং একদম সমতল রাস্তা। চারপাশের বিউটি কিন্তু অসাম, কোনো কথা হবে না। এই রাস্তার সৌন্দর্য এখনো অবধি, আমি নিয়ে 3টে ট্রেক করেছি, বাট এর মতো এত সুন্দর ট্রেক আমি কিন্তু করিনি এই ট্রিপে। খানিকটা হেঁটে পৌঁছালাম একটা ক্যাফেটেরিয়ার সামনে। ভাবলাম একটু চা খাবো, কিন্তু সামনে গিয়ে দেখলাম বন্ধ। অতএব আবার পথ চলা শুরু। আমরা 20 মিনিট পথ চলে ফেলেছি অলরেডি। এখানে এসে পৌঁছেছি, এটা কিন্তু প্রায় 750 মিটার মতো রাস্তা। এই অবধি রাস্তা কিন্তু খুব একটা চড়াই ছিল না, লিটারালি বলতে গেলে। এবারে এই অন্য একটা পাহাড়ে উঠতে হবে, আর এই চড়াইয়ের সিঁড়ি শুরু হলো। কিন্তু কিছু করার নেই, চলে যখন এসেছি তখন তো উঠতেই হবে আর পৌঁছাতেও হবে।
এ এক অদ্ভুত নেশা, দৌড়াবার নেশা। তো চলুন এগোই। এই সামনের এই পোর্শনটা দেখুন, এটা হচ্ছে জল বয়ে যাওয়ার জন্য। এই পোর্শনটা হচ্ছে জল বয়ে যাওয়ার জন্য। এবারে শুরু হলো চড়াই। প্রথম দিকে সহনশীলতার মধ্যে থাকলেও যত উঠতে লাগলাম চড়াইও তত বাড়তে লাগলো। পথে চলতে চলতে আলাপ হলো বিভিন্ন মানুষের সঙ্গে। জঙ্গলের ভিতর আলো আঁধারির খেলাকে সাক্ষী করে আমরা দুজনে গল্প করতে করতে এগোতে থাকলাম। চন্দনদাস স্মার্ট ওয়াচের কথায় আমরা পুরো 1.5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। তবে একটা কথা বলি, এই ট্রেকে কিন্তু একটা সুবিধা আছে। কি সুবিধা? একটানা চড়াই নেই, খানিকটা চড়াই, আবার একটু প্লেন, আবার চড়াই। চড়াই ভাঙতে গিয়ে ঘাম বেরোলেও যত উপরে উঠতে থাকলাম পাহাড়ের কোল থেকে আগত ঠান্ডা হাওয়া পথশ্রমকে হ্রাস করে দিচ্ছিল। বলছে তো আজ বেশি আসেনি, 1.5 কিলোমিটার। আর কতটা রাস্তা বাকি আছে বলছে লোকজন? লোকজন বলছে এখনো 2 কিলোমিটার। মানে এটা 3 কিলোমিটারের ট্রেক নয়। দেখা যাক, ওপরে গিয়ে দেখি। চলার পথে বেশ কিছু জায়গায় রাস্তা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত। এখন বাজে 1:20, 2.5 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছি। এত ঘাম দিচ্ছিল আমি টি শার্টটা খুলে দিতে বাধ্য হলাম। ইনার পরেই এখন ট্রেক করবো বাকিটা, কিন্তু ওপরে গিয়ে আবার টি শার্টটা পরে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। চলুন এগোই। অবশেষে পৌঁছলাম পাণ্ডবখুলির গেটের সামনে। 3.35 কিলোমিটার এসেছি। একটা কথা ভাবুন, এই রাস্তা হাইকিং শুজ, আজকে আমরা দুজনেই হাইকিং শুজ পরেছি, তাতেই উঠতে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে। কিন্তু পাণ্ডবদের কথা চিন্তা করে দেখুন, আজ থেকে কত বছর আগে দাপর যুগে ওনারা এই জায়গায় অজ্ঞাত বাসের জন্য এসেছিলেন। তাহলে কতটা শারীরিক সক্ষমতা থাকলে এই রাস্তা দিয়ে অজ্ঞাতবাসে আসা সম্ভব। দেখলেন তো রাস্তাটা কীরকম। যাই হোক, মন্দির এখনও মনে হচ্ছে বেশ খানিকটা দূর। যার সঙ্গেই দেখা হচ্ছে সেই বলছে 0.5 কিলোমিটার। এ কোনটা যে 0.5 কিলোমিটার আর কতটা 0.5 কিলোমিটার ভগবান জানে। আরও মিনিট 10 পথ চলে পৌঁছলাম পাণ্ডবখুলির মূল গেটে। স্বর্গপুরী পাণ্ডবখুলিতে। এবারে এটা স্বর্গপুরী নাকি এটা তো আমার জানা নেই, গিয়ে ভেতরে গিয়ে দেখব। তবে আমার জ্ঞানে এতদিন ধরে স্বর্গ বলতে আমি যা জানতাম সেটা কিন্তু অবশ্যই বসুধারা। এবার এখানে দেখার বিষয়, এটা কি আদৌ স্বর্গ? চলুন। হিমালয়ের গহীন অরণ্যের মধ্যে দিয়ে আগত আলো আঁধারির খেলা জায়গাটাকে আরো মোহিতকারী করে তুলেছিল। অবশেষে ওপরে পৌঁছে ঠান্ডা হাওয়ার দাপটে বেশ শীত করতে লাগলো।
তাই আগে থেকেই টি শার্টটা গায়ে দিয়ে নিলাম। পাণ্ডবকুলি শব্দের অর্থ হল পাণ্ডবদের আবাসস্থল। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা এই নির্জন স্থানটিতে আত্মগোপন করেছিলেন। এখানে পাণ্ডবকুলিতে কিন্তু আশ্রম আছে। আশ্রমের পরিবেশ নয়নাভিরাম। এখানে ওপরে উঠেই কৃষ্ণেশ্বর মহাদেবের একটা খুব সুন্দর মন্দির আছে। চলুন মন্দিরটা একবার দর্শন করে নিই। এখানে মনোকামনা মন্দির আছে। এই ভগবান 108 মহন্ত বলবন্তজির একটা খুব সুন্দর মূর্তি আছে। এটাই এখানকার মনোকামনা মন্দির। তো এখানে আমার মনের যা প্রার্থনা ছিল সেটা আমি প্রার্থনা রাখলাম। আর এখানে কিন্তু থাকার জন্য বেশ কিছু গেস্ট হাউস আছে। তো আমি যেটা শুনেছি সেটা হচ্ছে নিচে আমাদের যে ড্রাইভার ভাই এসছে আজকে, ও বলেছিল যে এখন নাকি সিঙ্গেল, মানে আমাদের ইচ্ছা ছিল আমরা এখানে থাকবো, কিন্তু দুটো সিঙ্গেল ছেলে থাকতে দেবে না। ফ্যামিলি একমাত্র যদি ফ্যামিলি হয় তাহলেই থাকতে দেবে। এটা হচ্ছে ও 2 বছর আগেকার এক্সপিরিয়েন্স ছিল। এখন কি অবস্থা এটা একটু খোঁজ নিয়ে যেতে হবে। যদি অ্যালাউ করে তাহলে পরবর্তীকালে যখন আসবো তখন এখানে একটা রাত থাকতে হবে। কারণ এখানে থাকলে পাহাড়ের একটা নির্দিষ্ট আওয়াজ, পাখির ডাক, এই রোদ্দুরের খেলা, আর রাত্রিবেলা দুর্দান্ত আকাশ দেখা যাবে, বিভিন্ন তারাগুলো। এর সুযোগ যদি পাই একে ছাড়ার কোনো মানে হয়? যাই হোক, চলুন এখানে পেছন দিকে একটা ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে উঠে চারপাশটা নাকি খুব ভালো দেখা যায়। একবার দেখে নিই সেই ওয়াচ টাওয়ারে উঠে কী দেখা যায়। চলুন। বাইরের গেস্ট হাউস ছাড়া আশ্রমের ভিতরেও আপনারা চাইলে থাকতে পারেন। সেক্ষেত্রে আপনাকে থাকার জন্য মাথাপিছু 500 টাকা করে দিতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটি অত্যন্ত শান্ত। এখানে ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে, আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে পাহাড়ের যে নাজারাটা পাওয়া যায় না, সেটা কিন্তু মারাত্মক। চলুন দেখে নিই। একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে থাকার ব্যবস্থা আছে। তো থাকার ব্যবস্থার জন্য খোঁজ নিলাম। ডরমেটরি সিস্টেম এবং রুম সিস্টেম দুটোই সিস্টেম আছে এখানে। ডরমেটরি এবং রুম যেখানে থাকেন না কেন, শুধুমাত্র থাকার জন্য এখানে পার নাইট খরচা হচ্ছে 500 টাকা করে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি যেরকম অ্যামাউন্টে ডোনেশন দেবেন তার উপর কিন্তু আপনার খাওয়া দাওয়া নির্ভর করছে। মানে এখানে যেহেতু আশ্রম সেরকমভাবে ডোনেশন পায় না, এদের সবটাই কিন্তু আপনার ডোনেশনের উপর নির্ভর করে চলবে। তো চলুন, ফিরে যাওয়ার সময় হয়ে যাচ্ছে 3:05 বাজে। ঝটপট নিচে নামতে হবে। 3.5-4 কিলোমিটার রাস্তা। তারপর কি করি দেখাচ্ছি, চলুন। আশ্রম থেকে তো বেরোলাম, বেরিয়ে এখানে একটা খুব সুন্দর মিডো আছে। আর এই মিডোতে দুজনে বসে বসে রোদ পোয়াচ্ছিলাম। একবার চন্দনদা বলছে অভিক চলো, আমি বলছি হ্যাঁ উঠছি। আবার চন্দনদা বলছে চন্দনদা চলো, বলছে হ্যাঁ উঠছি। এই করতে করতে 1 ঘন্টা সময় কেটে গেল। কি করে সময় কাটলো বুঝতে পারলাম না। যাই হোক, এবারে নিচে নামতে হবে, না হলে 4.5 কিলোমিটার রাস্তা যাব, প্লাস ওখানে গিয়ে আগে তারপর নিচে নেমে ওখান থেকে গাড়িতে প্রায় 10 কিলোমিটার রাস্তা যাব। ওখানে আছে ধুনাগিরি পর্বত। সেই ধুনাগিরি পর্বতের নিচে আছে ধুনাগিরি মন্দির দর্শন করতে হবে। ঘড়িতে এই মুহূর্তে বিকেল 4:34। আমরা ওখান থেকে শুরু করেছিলাম 3:33-এ। মাঝে 5 মিনিট আমরা চুপচাপ বসে প্রকৃতির শোভা উপভোগ করছিলাম। হিসাব মতো আমাদের 4.5 কিলোমিটার নামতে সময় লেগেছে 55 মিনিট। এবারে গন্তব্য দ্রোণাগিরি। ওখানে দ্রোণাগিরি মন্দির আছে, সেই মন্দির আমরা এবার দর্শন করব। তো চলুন এগোই। কুকুচিনা গ্রাম থেকে দ্রোণাগিরি মন্দিরের পাদদেশ অব্দি দূরত্ব 5 কিলোমিটার। সন্ধে নেমে আসার জন্য ভুবন ভাই বেশ জোরের সঙ্গেই রাস্তাটা পার করেছিল।
কুকুচিনা থেকে পথ চলা চালু করে 10 মিনিটে 5 কিলোমিটার রাস্তা চলে এসেছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি দ্রোণাগিরি মন্দিরের সামনে। এখান থেকে 350 সিঁড়ি উঠতে হবে। 350 সিঁড়ি উঠে তবে কিন্তু মন্দির। আর যেহেতু শীতের দিন, বেলা পড়ে আসছে, বেশ সারাদিন গা থেকে যে পুলোভারটা খুলে ফেলেছিলাম সেটা কিন্তু আর খোলার কোনো উপায় নেই, রীতিমতো ঠান্ডা লাগবে। জ্যাকেটটা টেনে নিয়ে তারপর মন্দিরে উঠবো, একটু চা খেয়ে নিয়ে মন্দিরে উঠছি। 5 মিনিটের বিরতি নিচ্ছি। এই 350 সিঁড়ি নামে শুনলেও বাস্তবে সিঁড়িটা কিন্তু প্রায় 500-র কাছাকাছি। আমি যখন 15 মিনিটে মন্দির প্রাঙ্গণে পৌঁছাই তখন দিনের আলো প্রায় অস্তমিত, আর তার সঙ্গে আমিও কিন্তু অর্ধেক অস্তমিত। মন্দিরের ভিতর ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না। দ্রোণাগিরি দুর্গা মন্দির উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় ধোরহাটের কাছে অবস্থিত একটি প্রাচীন মন্দির, যা দেবী দুর্গাকে উৎসর্গীকৃত। এখানে বন্যজন্তুর মানে চিতাবাঘ এবং ভাল্লুকের আক্রমণ প্রতিহত করার জন্য সমগ্র রাস্তাটাই কিন্তু জাল দিয়ে ঘেরা। জনবিশ্বাস, হনুমান বা বজরংবলী যখন লক্ষ্মণের প্রাণ বাঁচাতে গন্ধমাদন পর্বত নিয়ে যাচ্ছিলেন তখন সেই পাহাড়ের একটি অংশ এখানে পড়েছে। মন্দিরটি তীর্থযাত্রী এবং স্থানীয়দের কাছে অত্যন্ত জাগ্রত শক্তিপীঠ। এই মন্দির ভোর 4টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। ভোর 4টার সময় আরতি হয়, আর এই 5টার পর এখন আরতি হয়। মন্দির কিন্তু লিটারালি বন্ধ হয়ে গেছিলো, কিন্তু যদি ভগবান চান দর্শন দেবেন তাহলে কিন্তু উপায় ঠিক হয়ে যায়। এখন সন্ধ্যারতির সময়, যে কারণে মন্দিরের পুরোহিত আসছিলেন, ওইভাবে আমরা ওনার সাহায্যে আমরা ঢুকে গেছি। আজকে প্রচুর খাটনি হয়ে গেছে। একে তো আগে 4.5 কিলোমিটার মানে মোট হচ্ছে 7 কিলোমিটার মতো রাস্তা ট্রেক করেছি, 7.5 কিলোমিটার। তারপর এখানে 410খানা সিঁড়ি, তাও সন্ধে হয়ে আসছে বলে দৌড়িয়েছি। মানে ওপরে যখন গিয়ে পৌঁছেছি না, তখন মনে হচ্ছে আমার দম আটকে যাবে, এরকম অবস্থা। 410খানা সিঁড়ি, আর প্রত্যেকটা স্টেপ হচ্ছে এরকম উঁচু উঁচু। তো দৌড়িয়ে উঠলাম। উঠে যাই হোক, যেটা মিস হলো সেটা হচ্ছে সানসেটটা আজকে মিস হয়ে গেল। বাট মায়ের মন্দির দর্শন হয়েছে, মাকে দর্শন করেছি, প্রসাদ পেয়েছি, সব কিছু হয়েছে। আবার এই নিচে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নেমে এসেছি, 410টা সিঁড়ি। আবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে, সকাল 4টে থেকে সন্ধ্যে 5টা অবধি মন্দির খোলা থাকে। আর সন্ধেবেলায় যখন আপনি উঠবেন, রাস্তাটা আমি সেরকমভাবে খুব একটা তুলিনি, উঠবেন তখন দেখবেন দুদিকে রেলিং দেওয়া। ওই রেলিং দেওয়া কেন, এটা আমার বারবার মনে হচ্ছিলো যে এরকমভাবে রেলিং দিয়ে ঘিরে রেখেছে কেন। ওপরে যখন উঠে পুরোহিতের সঙ্গে কথা বললাম, তখন উনি বললেন যে আশপাশে ভাল্লুক, চিতা বিভিন্ন সময় এই রাস্তায় চলে আসে, ওই কারণে সিঁড়িটা পুরো রেলিং দিয়ে ঘেরা। এটা তো শুনেই আমার তখন আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার অবস্থা। দেখে কোনো রকমের পরিকি মরি করে আমরা দুজনে মায়ের মন্দির দর্শন করেই নিচে নেমে এসেছি। এসে এখানে আবার একটু চা খাবো, চা খেয়ে আবার এগোবো। দেখা হচ্ছে ধরাহাট পৌঁছে, ততক্ষণের জন্য বিরতি। ধরহাটে আমরা এসে আজকে নাইট স্টে করছি। ধরহাটে আমরা হোটেল কৃষ্ণা লজ এখানে আছি। এই রুমটা, এটা একটা ট্রিপল বেডেড রুম। এই রুমটার ভাড়া আমাদের থেকে নিচ্ছে হচ্ছে 800 টাকা বলেছিল, বার্গেনিং করে হয়েছে 600 টাকা। রুমটা কিন্তু যথেষ্ট স্পেশাল, যথেষ্ট ভালো। কেমন একবার দেখিয়ে দিচ্ছি, আসুন। এই 3টে বালিশ আছে। চন্দনদার আবার নিচু বালিশে শুতে অসুবিধা হয়, ডবল বালিশ ছাড়া শুতে পারে না, ওই জন্য 2টো বালিশ ওর কাজে লেগে যাবে। ব্ল্যাঙ্কেট আছে। আর এর সব থেকে ভালো হচ্ছে এর ওয়াশরুমটা, একদম মানে ফাটাফাটি ওয়াশরুম, খুব ভালো ওয়াশরুম। এই হচ্ছে কমোড। এখানে গিজার, এখানে 2-in-1 মিক্সচার কল আছে, শাওয়ার আছে, গিজার আছে, সব কিছু আছে। এই রুমে একটা আয়না দিয়েছে রুমের মধ্যে। এটা আমরা অনেক জায়গাতে প্রবলেম ফেস করেছি, রুমের মধ্যে আয়না না থাকার জন্য বাথরুমে ঢুকে চুল আঁচড়ানো থেকে শুরু করে সমস্ত কিছু দাড়ি কাটা, এটা এখানে আমরা পেয়ে গেলাম। টিভি দিয়েছে, টিভিটা আমাদের কোনো কাজে লাগার জিনিস নয়, আমরা টিভি দেখিও না, টিভির সঙ্গে আমাদের কোনো সম্পর্কও নেই। তো যাই হোক, এবার একটু চিকেন জোগাড় করতে হবে, চিকেন খাবো, অনেক দিন ধরে ইচ্ছা করছে। ধরাটে আমাদের হোটেল কৃষ্ণা লজেই রাত্রে ডিনারটা অর্ডার করেছিলাম। তো আলু নিউট্রিলার তরকারি, তার সঙ্গে হচ্ছে রুটি আর ডিম ভাজা, 2টো করে ডিম। চন্দনদা আবার 1টা করে ডিম খায় না। এই খেয়ে নিই,
কাহিনি আজ তাড়াতাড়ি শুয়ে পড়বো। দুটো ট্রেক হয়েছে সারাদিন, দুটো না, একটা ট্রেক আর একটা ওই মন্দিরে 410টা সিঁড়ি ওঠা, ওটাও একটা ছোটোখাটো ট্রেকের পর্যায়েই পড়ে। তো ন্যাচারালি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে আবার নতুন গল্পের সঙ্গে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভরাত্রি।